বিষাক্ত কেমিক্যালের কারণে মিরপুরে আগুনে পোড়া কারখানা এখনও ঝুঁকিপূর্ণ। ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করছেন না বললেন উপদেষ্টা। ডিএনএ টেস্টের অপেক্ষায় স্বজনরা। প্রচন্ড ধোঁয়া ভিতরে আছে, যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের। অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা, যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায়। দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব, কালি মুছে যাওয়ায় জাল ভোটের শঙ্কা। শিবির ছাত্রদলের উড়িয়ে দিল প্রশাসন। অমোচনীয় কালি ব্যবহার করতে হবে, কিন্তু কালিটা মোচনীয় কালি। তাদের যে কালি সেটা মুছে যাচ্ছে এবং একটা শঙ্কা তৈরি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে উপযুক্ত প্রার্থীকে দিতে পারছে কিনা, এবং একাধিক কিন্তু এখানে জাল ভোট করার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণ মানুষ পিআর গণভোট বোঝে না, আবারও বললেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে বিএনপি 1 কোটি বেকারকে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার ৪র্থ দিনের যুক্তিতর্ক। ৮ জানুয়ারির মধ্যে সালমান আনিসুলদের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ। আন্দোলনরত এমপি ও ভুক্ত শিক্ষকরা যাচ্ছেন শাহবাগ অবরোধ করতে। 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ফিরবেন না ক্লাসে। চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, বাড়তি খরচ গুনতে হচ্ছে অংশীজনদের। আমদানিকারকরা ভোগ্য পণ্যের দাম বাড়ার শঙ্কায়। যুদ্ধবিরতির মাঝেই গাজা ইসরায়েলের হত্যাযোগ্য ত্রাণ প্রবেশের নানা বিধিনিষেধ। 154 বন্দী ফিলিস্তিনিকে পাঠাবে তৃতীয় কোনো দেশে। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। 24 ঘন্টা পর সম্পূর্ণ নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে, বাতাসে বিষাক্ত কেমিক্যালের গন্ধ ভাসছে। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেছেন, কেমিক্যালের বিষয়টি বিপজ্জনক, তাই আগুন নেভাতে সময় লাগছে। এখনই কারখানার ভেতরে ঢোকা নিরাপদ নয়। আর কোনো মরদেহ আছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে আগুন পুরোপুরি নেভানোর পরে। এ সময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরাতে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন উপদেষ্টা শারমিন। আগুন আগুন আসবে, এসাই কখন আমার বডি দিবি ভাই, আমার কলজাটা বাজার আসছে। 12টা বছর তো অপেক্ষা থাকতে থাকতে কে কুয়ে একটা খবর দেয় না। এই খবর আমরা সকালে পাইছি, ঢাকা মেডিকেল আসছে। যে কাপড়টা গায়ে দিয়ে আইছি ওই কাপড়ে একটা টুকরা লাগিয়ে রয়েছে, এই টুকরাটা পুরা গেছে না, এটা গায়ে লাগিয়ে রয়েছে, এই জন্য চিনছি আমরা। গতকালকে আমাদের স্যাররা বলে গেছেন যে আমাদের যে গার্মেন্টসে যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, ক্রমশই এটা খুব খারাপ দিকে যাচ্ছে এবং এটা অবশ্যই এটা এই জায়গাগুলো থেকে এগুলোকে সরাতে হবে। মিরপুর ট্র্যাজেডিতে নিখোঁজদের সন্ধানে হাসপাতালের মর্গে অপেক্ষারত স্বজনরা। ভেতরে সারি সারি পোড়া দেহ, কিন্তু কর্তৃপক্ষ বলছে ডিএনএ টেস্ট ছাড়া হস্তান্তরের উপায় নেই। অবশ্য স্বজনদের দাবি, আগুনে পুড়ে মুখ বিকৃত হলেও নিহত 16 জনের মধ্যে 10 জনের মরদেহই তারা আলামত দেখে শনাক্ত করতে পেরেছেন। কিন্তু ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ হস্তান্তরের ঝুঁকি নিতে চায় না হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন। জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে রাজধানীতে এসেছিলেন একটু ভালো থাকার আশায়। কাজ নিয়েছিলেন কারখানার শ্রমিক হিসেবে। কে জানতো পাশের কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের আঁচ এভাবে পুড়িয়ে দেবে সব স্বপ্ন। পুড়ে যাওয়া এক একটা শরীর দেখে চেনার উপায় নেই স্বজনদের। মেয়ের দুর্ঘটনার কথা শুনে ঢাকা মেডিকেলের মর্গে ছুটে এসেছেন আসমার মা। মুখ চেনার উপায় নেই, পরনের কাপড়ের এক টুকরো দেখে বলছেন, অঙ্গার এই দেহ তার নারী ছেঁড়া ধন।
আম্মু দেশে থেকে আসছে, আজকে আসছে, রাতে আসতে আয়সা এদের শনাক্ত করছে আমার বোনের। কাপড় গায়ে দিয়া গার্মেন্টস আইছিল, একটা কাপড়ের টুকরা চিহ্ন পাইছি, মেয়েটা চিহ্ন পাইছি, এই জন্য আমরা সিদ্ধান্ত করছি মেয়েটা আমরা। নিখোঁজদের সন্ধানে দিকবিদিক ছুটছেন অনেকেই। দেহের খণ্ডিত কোনো অংশ হলেও খুঁজে পেতে চান তারা, কিন্তু ঢাকা মেডিকেলের মর্গের বাইরে অপেক্ষমানদের জন্য নেই কোনো খবর। এসআই কখন আমার বডি দিবি ভাই, আমার কলজাটা বাজে যাচ্ছে। আমি ওই সওয়ালে তুই আমি কি করে বাঁচবো? এই খবর আমরা সকালে পাইছি, ঢাকা মেডিকেল আছে। আমরা দৌড়ে ঢাকা মেডিকেল আইয়ে ছেলেদের নিমে দেবো, আমার ছেলেদের আমার ছেলের কোনো লাশ পাইছি না। হাসপাতালের পরিচালক জানালেন, এখন পর্যন্ত বেশ কয়েকজনের মরদেহ দেখে শনাক্তের দাবি স্বজনদের, কিন্তু ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ হস্তান্তর সম্ভব নয়। ডিএনএ শনাক্ত হলে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ নিতে পারবেন স্বজনরা। 10 জন ক্লেম করছেন যে তারা তাদের আত্মীয় স্বজনকে আইডেন্টিফাই করতে পেরেছেন, তবে কর্তৃপক্ষ, জেলা প্রশাসন বা পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে লাশ হস্তান্তর করতে চাচ্ছে না। সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে। আত্মীয় স্বজন যদি চায় যে আমরা পোস্টমর্টম করব না, তাহলে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তারা ডেড বডি নিয়ে যেতে পারে। রূপনগর ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি 3 রোগী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এই দুর্ঘটনাস্থলে মিরপুরে আমাদের সহকর্মী শাকিল হাসান আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। শাকিল, 24 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল, এখনো তো আসলে পুরোপুরি আগুন নির্বাপন করা যাচ্ছে না। কি পরিমাণে দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল তা জানা গেছে কি? বৃষ্টির দম বন্ধ করা অসহ্যকর এক পরিবেশ, কারণ গতকাল থেকে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটিতে এখন পর্যন্ত 16 জন মানুষ মারা গেলেও এখন পর্যন্ত আজকে সকাল থেকে কিন্তু যে বিষাক্ত ধোঁয়া এই এলাকায় ছড়িয়ে পড়েছে, তাতে করে কিন্তু স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এক দুর্বিষহ জীবনযাপন করছেন এবং দুর্বিষহ অবস্থার মধ্যে তারা পড়েছেন। যদি আমি দেখাতে পারি যে এখনও কিন্তু সেই ভবনটি থেকে বিষাক্ত সাদা ধোঁয়া বের হচ্ছে। একটু আগে ফায়ারের পক্ষ থেকে আমাদেরকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে ভবনটিতে বিপুল পরিমাণে কেমিক্যাল মজুত করা হয়েছিল এবং সেখানে অগ্নিকাণ্ডের কারণে যে দাহ্য কেমিক্যালগুলো জ্বলছিল গতকাল থেকে, সেগুলো আজকেও জ্বলছে এবং সকাল থেকে আমি যখন এসছি প্রায় তাও 6-6.5 ঘন্টা পার হয়ে গেছে, সেটি অনবরত জ্বলছে এবং সেখান থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়ায় স্থানীয় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, পাশের কারখানাগুলোর শ্রমিকরা অসুস্থ হয়ে গেছেন, তারপর সেগুলো ছুটি ঘোষণা করতে হয়েছে। এমনকি ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু সেখানে আসলে প্রবেশ করতে নিরাপদ বোধ করছেন না। ফায়ারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা ধীরে ধীরে এই প্রক্রিয়াটি তারা সম্পন্ন করবেন এবং এজন্য যথেষ্ট সময় প্রয়োজন, অর্থাৎ আজকে দিনের মধ্যেও যে বিষয়টি শেষ হবে এটি আসলে বলা যাচ্ছে না, কারণ তারা বলছেন যে বিষয়টি এখনও ঝুঁকিপূর্ণ তাদের জন্য প্রবেশ করা। পাশাপাশি শারমিন এস মুর্শিদ, সমাজ কল্যাণ উপদেষ্টা, তিনি এসেছিলেন, তিনি বলেছেন ব্যবসায়ীরা চরম মাত্রায় দায়িত্বহীন আচরণ করেছেন এবং এই দায়িত্বহীন আচরণের জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম শাকিল। উৎসব মুখর পরিবেশে চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ শাকসু নির্বাচন। সকাল 9:30 থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 4টা পর্যন্ত টানা চলবে। আর সবশেষ খবর জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যমুনা টেলিভিশনের স্টুডিওতে যাচ্ছে আমাদের সহকর্মী আখলাকুস সাফা আছেন সেখানে। সাফা। নুসরাত, বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের ফলাফলের খবরাখবরে। সকাল 9:30 থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এর মাধ্যমে 3 যুগেরও বেশি সময় পর 27,000 শিক্ষার্থীর হাতে ফিরল ভোটাধিকার। অবশ্য অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ তুলেছে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল। ভোট জালিয়াতি হচ্ছে এমনটাও শঙ্কা তাদের। তবে প্রশাসনের দাবি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।
সকাল থেকেই শাটল ট্রেনের স্টেশনে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের ভিড়। মূলত চাকসু নির্বাচনে ভোটদানই তাদের উদ্দেশ্য। শুধু ভোটের জন্যই চালু রয়েছে 11 জোড়া বাড়তি শাটল ট্রেন। ৩৫ বছর পর ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরেই এমন প্রাণবন্ত উপস্থিতি শিক্ষার্থীদের। তবে স্টেশন থেকে ক্যাম্পাস পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে 31টি চেকপোস্ট স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিরাগতদের ব্যাপারে রয়েছে কড়া নজরদারি। উৎসাহ উদ্দীপনার মধ্যেই পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চান ভোটাররা। জীবনে প্রথম একটা ভোট যেহেতু নিজের ক্যাম্পাস থেকে শুরু, আসলে খুব ভালো লাগছে। তো নিজেকে আমি অনেক ব্লেসড মনে করি যে সুযোগটা আমি পেয়েছি, যে ভোট দেওয়ার সুযোগটা। অন্যরকম একটা পরিবেশ চাই, যাতে একটা সুষ্ঠু নির্বাচন হোক। যারা যোগ্য, যারা কেপেবল, ওরাই হচ্ছে আসুক, স্টুডেন্টদের জন্য কাজ করুক। ভোটের বিষয়ে আমরা আপাতত কোনো আশঙ্কা আমাদের নেই, এবং হচ্ছে তবু আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় এখানে অবস্থান করছি। এই নির্বাচনের মাধ্যমে চবির ২৭,০০০ শিক্ষার্থীদের হাতে ফিরল ভোটাধিকার। সকাল ৯:৩০টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। পরে বাড়তে পারে সময়সীমা। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনে চলছে ভোটাভুটি। এ নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৭ জন। অনেকেই অভিযোগ তুলছেন একজন ভোটারের ২৬টি পদে ভোট প্রদানে বেশ খানিকটা সময় লাগছে। যারা যোগ্য তারাই এখানে নির্বাচিত হবে। আশা করি তাদের দ্বারা ক্যাম্পাসটা সৌন্দর্যমণ্ডিত হবে। অত্যন্ত শৃঙ্খলা এবং নিরাপদ, কোনো ধরনের গোলযোগ নাই এবং খুব সম্প্রীতির মাধ্যমে কি হচ্ছে নির্বাচনটা হচ্ছে। ক্যাম্পাসে থাকে যারা, আসলে এখানে পরিবেশটা আসলে অন্যরকম, একদম উৎসবমুখর একটা পরিবেশে, যেমন মনে হচ্ছে ঈদ লাগতেছে। আসলে আমাদের একটা ইউনিক ফিচার হচ্ছে এই ভোটের ছবি সম্বলিত ভোটার তালিকা, যেটা অন্য জায়গায় ছিল না। মানে আপনি ভোটার, আপনার ছবি আছে, তো সেই ছবি তারা মিলিয়ে দেখছেন। আমরা সেটা দেখলাম যে আপনার ছবি মিলিয়ে দেখছেন, কোনো অসুবিধা আছে না? কোনো অসুবিধা নেই। হলের বাহিরে অনেক শিক্ষার্থী কিন্তু শহরে থাকে, তারা যেন নির্বিঘ্নে আসতে পারে। শাটল ট্রেনের নিরাপত্তা এবং শাটল ট্রেনে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী আসার জন্য আমরা শিডিউল বৃদ্ধি করেছি। এছাড়া অমোচনীয় কালি মুছে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। জাল ভোটের শঙ্কা তাদের। তবে সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তারা। এরই মধ্যে অনিয়মের অভিযোগে ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। যারা ভোটার তারা আমাকে বারবার অভিযোগ দিচ্ছে যে তাদের যে কালি সেটা মুছে যাচ্ছে, এবং একটা শঙ্কা তৈরি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে উপযুক্ত প্রার্থীকে দিতে পারছে কিনা, এবং একাধিক কিন্তু এখানে জাল ভোট পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এই কালিটি মুছে যাচ্ছে, এটা একটা মুছনীয় কালি। আমরা বলেছিলাম একটা অমুছনীয় কালি যেন ব্যবহার করা হয়। আমার মনে হয় যে প্রশাসন এ ব্যাপারে কতটুকু আসলে দায়িত্ব পালন করছে আমি জানি না। আমাদের ভোটাররাই আমি মনে করি যে শঙ্কিত হওয়ার স্বাভাবিক। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী। চাকসুতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী। এর মধ্যে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ শেষে ২ ধাপে হবে ভোট গণনা। আহমেদ রেজা, যমুনা নিউজ। দর্শক, চাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ কভার করছেন আমাদের সহকর্মীরা। প্রায় প্রতিটি কেন্দ্রেই আছেন তারা। শুরুতেই যাব আমাদের সহকর্মী শহীদুল সুমনের কাছে। তিনি আছেন বিজ্ঞান অনুষদে। সুমন, আপনার কাছে জানতে চাই, এখন তো বেশ সময় পেরিয়েছে, আর মাত্র 2 ঘন্টা বাকি। এই সময়ের মধ্যে ভোট পড়ার শতাংশ কতজন ভোট দিতে পেরেছেন, এবং যারা ভোট দিয়েছেন তাদের বন্ধু সহপাঠীরা ভোট দিয়েছে কিনা, কি বললেন আপনাকে? সাফা, আমি বিজ্ঞান অনুষদ কেন্দ্রে যেখানে রয়েছি, এখানে 3টি হলের ভোটার রয়েছে, প্রায় ৪৫৩৮ জন। কিছুক্ষণ আগে আমি এই কেন্দ্রের যিনি রিটার্নিং কর্মকর্তা তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছে 12:30 নাগাদ তার কাছে যে তথ্য সেটি 40% ভোট ছিল। এখন তিনি জানিয়েছেন সেটি 50%-এর বেশি কাস্ট হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি ৪৫৩৮-এর, সেক্ষেত্রে ২২৬৯টি ভোট কাস্ট হয়েছে। তার চেয়ে
বেশি হতে পারে এই সময়টিতে, এমনটি তিনি জানিয়েছেন। সকালে আমরা যে দীর্ঘ লাইনটি দেখেছি সেটি কিন্তু এখন আর নেই, যেহেতু সময় বেশ গড়িয়েছে। যারা ভোট দিতে এসেছেন সকালে দীর্ঘ লাইন দেখেছি, সেটি এখন কিছুটা কমে এসেছে এবং সেটি ধীরে ধীরে দু একজন ভোটার যখন যাচ্ছেন তখন যারা প্রার্থীরা রয়েছেন বা তাদের যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, তাদের বন্ধু সহপাঠীরা তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। আমরা এখানে দেখছি ভোটারের তুলনাচ্ছে কিন্তু আমরা অন্যান্য যারা লোকজন রয়েছে প্রার্থী এবং তাদের শুভাকাঙ্ক্ষীরা, তাদের সংখ্যাটাই বেশি। আমরা একটু কথা বলি, আপনি কি ভোট দিয়েছেন? কখন ভোট দিয়েছেন? আপনার রুমে যারা রয়েছে কিংবা সহপাঠী পরিচিত জনরা কি ভোট দিয়েছে কিনা সেটি নিশ্চিত হয়েছেন কিনা, আপনি তাদের সাথে কথা বলেছেন? হ্যাঁ, আমি কথা বলেছি। আমার ব্যাচমেটের বেশিরভাগই সবাই ভোট দিয়েছে এবং আমি এই হলো 1 ঘন্টার মতো হলো ভোট দিয়েছি। এবং আমি যখন এখানে প্রবেশ করলাম এখন দেখলাম যে সেখানে যারা রুলস ফলো করতেছে এরা খুবই স্ট্রিক্ট রুলস ফলো করতেছে এবং ভিতরে যখন আমি কক্ষে প্রবেশ করলাম সাধারণত আমার মোবাইল রেখে দিল এবং যা। দর্শক, আমরা সরাসরি যাচ্ছি এখন আমাদের আরেক সহকর্মী রিয়াজ রায়হানের কাছে। তিনি আছেন ব্যবসায় প্রশাসন অনুষদে। রিয়াজ, ব্যবসা প্রশাসন অনুষদের একটি কক্ষ 335 নম্বর রুম, সেখানে একজন আরেকজনের ভোট দিয়েছে এমন একটু অভিযোগ পাওয়া গেছে। সেখানে তো আপনি গিয়েছেন, ওই পরিস্থিতিটা একটু বিস্তারিত জানাবেন আমাদের। সাফা, আমরা গিয়েছিলাম 335 নম্বর কক্ষে, যেখানে প্রীতিলতা হলের ভোট গ্রহণ চলছিল এবং সেখানে একজন ছাত্রী বা একজন শিক্ষার্থী তিনি ভোট দিয়েছেন এবং তাকে যখন ভোট দিতে এসছেন তার একেবারে আইডি কার্ড সহ ছবিযুক্ত যে ভোটার তালিকা সেটির সাথে সব কিছু মিলিয়ে তারপরে ওখানে যারা এজেন্ট ছিলেন বিভিন্ন প্রার্থীর পক্ষের, যে তাদের সাথে মিলিয়ে তিনি ভোটটি দিয়েছিলেন। এবং তারপরে আরেকজন এসে যখন তিনি ভোট দিতে এসেছেন তখন দেখছেন তিনি দাবি করছেন যে এটি তার ভোটার নাম্বার ছিল, কিন্তু আসলে এখন পর্যন্ত বিষয়টা অস্পষ্ট, কারণ যারা নির্বাচন এখানে দায়িত্ব পালন করছিলেন তারাও বিষয়টা অবশ্য করতে পারেনি। তবে যেহেতু একটি জটিলতা তৈরি হয়েছে সেই কারণে ওই শিক্ষার্থী যেই শিক্ষার্থী অভিযোগ করেছেন বা যে শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ তাদেরকে এখানে ব্যবসায় প্রশাসনের ম্যানেজমেন্ট বিভাগ যেটি রয়েছে, ব্যবস্থাপনা বিভাগ, সেখানকার চেয়ারম্যান যিনি একই সঙ্গে প্রিজাইডিং অফিসার এই কেন্দ্রের, সেই তার কক্ষে নেওয়া হচ্ছে এবং তার সাথে কথা বলে পরবর্তী বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর এটি হচ্ছে মূল বিষয়। এবং যেখানে সহকারী প্রিজাইডিং অফিসার বলছেন বিষয়টি পুরোপুরি ভুল বুঝে যেভাবে আসলে স্বাক্ষরবিহীন ব্যালট দেওয়া হচ্ছিল প্রথম দিকে, সেরকম একটি ভুল বোঝাবুঝি তারা বলে তারা দাবি করছেন। আর আমরা এখন কেন্দ্রে ছিলাম এবং কেন্দ্রে যতগুলো কেন্দ্রে আমরা ঘুরেছি, কেন্দ্রের অনেকগুলো কক্ষ ছিল, সেই কক্ষগুলোতে আমরা দেখেছি প্রায় এখন পর্যন্ত অন্তত 50% বেশি কোনো কোনো ক্ষেত্রে ভোট পড়েছে, কোনো কোনো ক্ষেত্রে 60% বেশি ভোট পড়েছে। সাফা, আমি একটু সময় নেই যে আপনি এখন যে চিত্রটি দেখছেন এটি হচ্ছে মূলত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রের যে আমেজ। আমরা সকাল থেকে মূলত কেন্দ্রে বা ভোট কক্ষগুলো, ভোটের যে ভোট দেওয়া বা ভোট নেওয়া সেই যে প্রক্রিয়াগুলো দেখাচ্ছিলাম। এখন মূলত দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী পরিমাণ উৎফুল্ল বা কী পরিমাণ আনন্দঘন পরিবেশে তারা ভোট দেওয়ার চেষ্টা করছেন বা ভোট দিতে এসছেন, দল বল নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, একেবারে এই ব্যাচমেট সহ শুরু করে সিনিয়র জুনিয়র সবাই মিলে একটি উৎসবমুখর পরিবেশ তারা তৈরি করেছেন পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। এটি হচ্ছে তার চিত্র। এবং তারা বলছেন যে 35 বছর পরে একটি সুযোগ এসেছে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগের এবং নিজেদের নেতৃত্ব নিজেদেরাই নির্বাচন করার একটি সুযোগ যেহেতু এসেছে, সুতরাং তারা পছন্দের প্রার্থীকেই তাদের অধিকার আদায়ের নেতা হিসেবে তারা নির্বাচিত করতে চান। সাফা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যাব আমাদের আরেক সহকর্মীর কাছে, আরিফুর রহমান সবুজ। তিনি আছেন নতুন কলা ভবন কেন্দ্রে। সবুজ, আর মাত্র তো খুব বেশি সময় নেই, 1.5 ঘন্টার মতো বাকি। এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে আপনি যেখানে আছেন সেখানে? সাফা, এখানে মূলত 4টি হলের ভোটাররা ভোট দিচ্ছেন এবং এই কেন্দ্রটি সবচেয়ে বড় কেন্দ্র হিসাবে বলা হয়ে থাকে। প্রায় 9200 ভোটার এই কেন্দ্রটিতে ভোট দিবেন, কিন্তু এখানে সকাল থেকেই এখন পর্যন্ত একই রকম চিত্র দেখেছি, অর্থাৎ ভোটারের উপস্থিতি এই কেন্দ্রটিতে সবচেয়ে, আমি যে কয়টি কেন্দ্র ঘুরেছি সবচেয়ে উপস্থিতি কম দেখেছি। এবং 12:30 পর্যন্ত এখানকার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা হয়েছিল, তিনি যেটি জানিয়েছেন 12:30 পর্যন্ত এখানে 25% ভোট পড়েছিল। এরপরে আরও 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। এই 1.5 ঘন্টায় অর্থাৎ প্রথম 3 ঘন্টায় যে ভোট পড়েছে সেই হিসাবে 1.5 ঘন্টায় সেটি সর্বোচ্চ 40% ভোট কাস্টিংয়ের জায়গায় যেতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ধীরগতির ভোট এবং ভোটারের উপস্থিতির যে জায়গাটি সবচেয়ে কম আমরা এই কেন্দ্রটিতে দেখতে পেয়েছি, বা অন্যান্য যে কেন্দ্র ডক্টর মোহাম্মদ ইউনূস যে জায়গাটি সবচেয়ে কম আমরা এই কেন্দ্রটিতে দেখতে পেয়েছি, বা
অন্যান্য যে কেন্দ্র ডক্টর মোহাম্মদ ইউনূস যে কেন্দ্রটি রয়েছে সেখানে মূলত নারীদের যে 4টি হল সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখেছি, সেই তুলনায় এই জায়গাটিতে শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই জায়গাটিতে এখানে ভোটারের যে উপস্থিতি সেটি নিয়ে কিছুটা তাদের মনে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যেহেতু হাতে আরও বেশ কিছু সময় রয়েছে, সেই সময়ের মধ্যে হয়তো শেষ যেহেতু কাছাকাছি হলগুলো এই কেন্দ্রটি থেকে এই শেষ সময়ে এসে তারা হয়তো তাদের যে ভোটটি সেই ভোটটি দিবেন। এবং এই কেন্দ্রটিতে মূলত কিছুক্ষণ আগে ছাত্রদলের একজন সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যাচ্ছি চাকসু ভবনে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। একটি হচ্ছে ৭৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার, তাদের ভোট দেওয়ার কথা সেখানে বিশেষ ব্যবস্থাপনায়, তারা সবাই ভোট দিতে পেরেছেন কিনা এক। আর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ছাত্রদল এবং শিবির সমর্থিত প্যানেল তারা বেশ কিছু অভিযোগের কথা বলেছে। এই নির্বাচনে অন্যান্য আরো অনেক প্রার্থী আছে, অন্যান্য প্যানেলগুলো আছে, তাদের কোনো অভিযোগ এখন পর্যন্ত নির্বাচন কমিশনে জমা পড়েছে কিনা? আমরা ঠিক সকাল থেকেই যখন 11টা বাজে সেই সময়টাতেই দেখেছি চাকসু ভবনে বিভিন্ন যে প্যানেলগুলো সেখানকার যে প্রার্থীরা তারা আসতে শুরু করেছিল। আমরা সেই সময়টিতে এই জায়গাটিতেই ছিলাম এবং তখন আমরা দেখেছিলাম যে কথা বলা হচ্ছিল প্রধান নির্বাচন কমিশনের যিনি রয়েছেন কমিশনার, তার সাথে কথা বলা হয়েছিল এবং যে অভিযোগটা করা হয়েছিল সেটা হচ্ছে যে অমোচনীয় কালি দিয়ে ভোট গ্রহণ করা। এটা যেমন একটা অভিযোগ ছিল, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনার তিনি কিন্তু বলছিলেন যে এই যে ভোট সেটা কিন্তু কোনোভাবেই তারা অমোচনীয় কালি আসলে কোনোভাবেই করতে পায়নি, যার কারণে হচ্ছে যে কালিটা তারা সংগ্রহ করেছে সেই কালি দিয়েই তারা ভোট গ্রহণ করেছে। আর এর পরবর্তীতে আমরা যখন ঠিক এই জায়গাটিতেই ছিলাম তখন আমরা দেখেছি যে ব্রেল পদ্ধতি অর্থাৎ যারা বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী ভোটার তারা যখন আসছে, প্রার্থীরা যখন আসছে, এর মধ্যে অনেকেই কিন্তু বিশেষ চাহিদা সম্পন্নের মধ্যে অনেকে প্রার্থীও রয়েছে। তারা যে বিষয়টি বারবার বলছেন সেটা হচ্ছে যে সকালে আসার পরপরই তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা ঠিক 11টার দিকে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং তারা যখন জানতে চায় ঠিক কী কারণে তারা ভোট দিতে পারছিলেন না তখন তাদেরকে বলা হয় যে তাদের যেই হলে তাদের রয়েছেন সেখান থেকে ব্যালটগুলো সংগ্রহ করে নিয়ে এসে এখানে তাদের ভোট গ্রহণ করা হয়। এখন পর্যন্ত ৭৬ জনের মধ্যে ঠিক কতজন ভোট দিতে পেরেছে সেই তথ্য আমার কাছে না থাকলেও দুপুর 1টা পর্যন্ত পুরো এই চাকসু নির্বাচনে 35% ভোট এরই মধ্যে কিন্তু কাস্ট করা হয়েছে। সাফা। আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাকসু নির্বাচনের খবরাখবর দেখছেন। আমরা আপাতত ফিরে যাচ্ছি যমুনার মূল স্টুডিওতে সহকর্মী নুসরাত বৃষ্টির কাছে। আমরা আবারও ফিরবো ঠিক বিকেল 4টায়। নিশ্চয়ই চাকসু নির্বাচন সম্পর্কিত সব খবর আপনার মাধ্যমে দর্শকরা জানছিল। ধন্যবাদ জানাচ্ছি সাফা। নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়, পিআর ও গণভোট সাধারণ মানুষ বোঝে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ের গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় বলেন, আগামী নির্বাচনে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। বিএনপি সকলকে সাথে নিয়ে চলতে চায়, প্রতিহিংসা নয়, শান্তি দরকার। আরো বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে 1 কোটি বেকারের চাকরি নিশ্চিত করা হবে। আমরা যদি নির্বাচিত হতে পারি আমাদের প্রথম কাজ কি হবে? এই যে এত বেকার আমাদের ছেলেরা পাশ করে চাকরি পায় না, এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা 1 কোটি চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। ইতালির রোমে দুদিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 8:20 তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7:20 রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO আয়োজিত বার্ষিক সম্মেলনে অংশ নিতে গত রোববার ইতালি পৌঁছান ডক্টর ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 4র্থ দিনের যুক্তিতর্কে শুনানি চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তি উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়া আশুলিয়া মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ।
এদিকে আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সকালে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ১০ মন্ত্রী, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা, সচিব, সাবেক এমপি সহ ৪৫ আসামিকে। এদিকে চট্টগ্রামে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখামাত্রই অর্থাৎ জমায়েত হওয়ার আগেই শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছেন। এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করার অর্থাৎ সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে। বেতনের ২০% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা দুপুরে অবরোধ করেছেন রাজধানীর শাহবাগ এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা অবস্থান নেন। এতে বন্ধ হয়ে গেছে আশপাশের সড়কের যান চলাচল। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যাপক উপস্থিতি ছিল শিক্ষকদের। সেখানে হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি দেওয়া লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা। ঘোষণা দেওয়া হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি আদায়ের আন্দোলনে অনেক শিক্ষক সেখানে রাত যাপনও করেন। পরে দুপুর নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। ঢাকায় কেন্দ্রীয়ভাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মবিরতি চলছে। আমাদের দাবি শতভাগ যৌক্তিক, সরকার মানছে না কেন এটা আমাদের বুঝে আসতেছে না। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, প্রজ্ঞাপন জারি করা না হবে, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আজ রাতের মধ্যে যদি আমার শিক্ষকদের এই দাবি দাওয়া পূরণ না হয়, বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেমে আসবে। এ বিষয়ে আরো জানতে শাহবাগে যাচ্ছি, সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন সেখানে। রাব্বি, শিক্ষকদের টানা 3 দিনের এই আন্দোলনে আজ শাহবাগে অবস্থান নেওয়ার পর সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন, আন্দোলনরতরা কি বলছেন তাও জানতে চাই। কিছু সময় আগেই কিন্তু আন্দোলনকারী শিক্ষকরা তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং তাদের যে বক্তব্য সরকারের কাছ থেকে সুস্পষ্ট প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে কয়েকদিন ধরেই কিন্তু এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, 75 ভাগ উৎসব ভাতার বাস্তবায়নের দাবিতে লাগাতার কিন্তু আন্দোলন করে আসছেন এই এমপিওভুক্ত শিক্ষকরা এবং তারা বলছেন যে তাদের দাবিটি যৌক্তিক এবং এই দাবিতে শুধু রাজধানী নয় সারা দেশের জেলা উপজেলা থেকে কলেজের শিক্ষকরা কর্মচারীরা তারা কিন্তু গত কয়েকদিন ধরেই এখানে আন্দোলন করছেন। শাহবাগ মোড়ে আজকেই তারা প্রথম এখানে বসে গেছেন এবং তাদের এই লাগাতার অবস্থানের কারণে কিন্তু চারপাশে যান চলাচল কিন্তু বন্ধ আছে। তারা বলছেন যে তাদের যে এই প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন এই দাবির সপক্ষে সরকার প্রজ্ঞাপন দেবে, সেই প্রজ্ঞাপনের পর তারা রাজপথ ছাড়বেন, এই কথাই কিন্তু তারা কিন্তু বলে আসছেন। এবং 20% বাড়ি ভাড়ার যে দাবিটি, এই দাবিকে কিন্তু অনেকেই কিন্তু যৌক্তিক বলেই মনে করছেন এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এই শিক্ষকদের আন্দোলনে শরিক হয়েছেন, বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে সরকারের উচিত এই শিক্ষকদের যে দাবিটি সেই দাবিটি মেনে নেওয়া। শাহবাগ মোড়ের চারপাশেই শিক্ষকরা অবস্থান নিয়েছেন, কেউ বসে আছেন, কেউ স্লোগান দিচ্ছেন এবং এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন। দেখা যাক সময়ের পরে কিছু সময় গেলে হয়তো বোঝা যাবে যে তারা এখানে কতটা সময় অবস্থান নিয়ে থাকবে। শুনছিলাম আমরা রাব্বি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এদিকে রাজধানীতে কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও মানববন্ধন করছেন শিক্ষকরা। সকাল থেকে খুলনা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেন শিক্ষকরা। খুলনার শিববাড়ি মোড়ে বেলা 11টা থেকে অবস্থান নেন তারা। বলেন, শিক্ষকদের গায়ে লাঠিপেটা করার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। এছাড়া কুমিল্লা শহরের কান্দিরপাড় টাউন হলের সামনে অবস্থান নেন শিক্ষকরা। কিছু শিক্ষক প্রতিষ্ঠানে উপস্থিত হলেও
পাঠদান বন্ধ রয়েছে। গত কয়েকদিন ক্লাস না হওয়ায় আজ বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থী উপস্থিতি কম। 3 দফা দাবির সাথে একাত্মতা জানালেও বার্ষিক পরীক্ষা সামনে থাকে অল্প কিছু প্রতিষ্ঠানে ক্লাস চলছে। রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে 20% বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। 20% আমাদের ভাতা বাড়াতে হবে। আমরা 50%-এর কথা বলি নাই, আমরা 40 বলি নাই, আমরা 20 একেবারেই সর্বনিম্ন লেভেলে আমরা বলেছি। আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি চলবে। শুক্রবার জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো চুক্তি হচ্ছে না। দীর্ঘদিনের আলোচনায় দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে সে সংক্রান্ত নথিতে তারা সই করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয় এক ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার আইনের খসড়া কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদে পাঠানো হবে, আর এই সরকারের আমলে এটি আইনে পরিণত হবে বলেও আশা তার। সমস্ত রাজনৈতিক দল ওনারা যেই নিষ্ঠার সাথে এই পুরা প্রক্রিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেছেন, ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে। আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন করা ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এটা নিয়ে কোন রকম দ্বিতীয় চিন্তার আমরা কথা প্রসঙ্গে আলোচনা করি না। হাতে হ্যান্ডকাফ পরানোয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পুলিশকে ধমক দিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় চার্জ গঠনের শুনানি করতে সকালে সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজন ভ্যান থেকে তাকে নামানো হয়। এরপর মহানগর দায়রা জজ আদালতে তাকে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরান পুলিশ। তার হাতে হ্যান্ডকাফ পরাতে গেলে ওই পুলিশকে ধমক দিয়ে ওঠেন সুব্রত বাইন, যেমনটি আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার 3 সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে আদালতে। আমি কয়বার আসছি এখানে কোর্টে? রাকসু নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ হবে, আর সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে সেই প্রস্তুতি চলছে। জুবেরি ভবনের মাঠে নিয়ে ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন, নির্বাচনী আচরণ বিধি মেনে মঙ্গলবার রাত 12টায় প্রচারণা শেষ করেছেন 905 প্রার্থী। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ও নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে কাজ করছে প্রায় 2300 পুলিশ সদস্য। শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নির্বাচনে ভোটার 28,000-এর বেশি। 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে হবে ভোট। 990টি বুথে ভোট দিতে পারবেন ভোটাররা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটাররা বলছেন, ইশতেহার আর যোগ্যতার মাপকাঠিতে ভোট দিবেন তারা। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। ইলেকশন কেন্দ্রিক আমরা 3 ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা রেখেছি। আইন শৃঙ্খলা অবনতির আমরা আশঙ্কা করছি না, তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। এ পর্যায়ে রাজশাহীতে যাচ্ছি, রাকসু নির্বাচনের খবর জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, যেহেতু কালই নির্বাচন, আপনি সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বৃষ্টি যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলা যায় যে একটি উৎসব মুখর যে প্রচারণা সেটি শেষ হওয়ার পরে এখন যারা ভোটার রয়েছে সকলে কালকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন এই কয়েকদিন প্রচারণা ছিল, আজকে প্রচারণা নেই। আজকে শিক্ষার্থীরা অন্য স্বাভাবিক দিনের মতো, কিন্তু তাদের যেহেতু এই সময়টিতে তারা বিভিন্ন জায়গাতে আড্ডা দেন, ঠিক আড্ডা দিচ্ছেন, গান গাইছেন এবং বিভিন্নভাবে কিন্তু তারা বন্ধুদের সাথে মিশেছেন। এবং আজকে এই দুপুরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রেস ব্রিফিং হয়েছে। সেখানে রাকসুর যে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল
রাকসু হল সংসদ এবং সিনেট প্রতিনিধিদের যে নির্বাচন সেটি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু বিরতিহীনভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রের 990টি বুথে সেটি অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে একজন ভোটার রাকসুতে যে 23টি পদে, সিনেটে 5টি ও হল সংসদে 15টি পদে মোট 43টি পদে ভোট কিন্তু প্রদান করতে পারবেন এবং নির্বাচনে মোট ভোটার এবার 28,901 জন। এই ভোটার এবং রাকসু হল সংসদ ও সিনেট সহ 860 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটার গড়ে 10 মিনিট সময় পাবেন কিন্তু ভোট দিতে, রাকসু কমিশনার আমাদেরকে তেমনটি জানিয়েছেন। এবং একজন ভোটার ব্যালট পেপার এবং ভোটারদের ভোট প্রদান করতে এই সময়টি ব্যয় হবে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে, 2টি ভোট কেন্দ্রে কিন্তু পরিদর্শন করেছি। সেখানে যেমনটি দেখেছি যে সেখানে যে ভোট কেন্দ্রের যে যাবতীয় প্রস্তুতি সরঞ্জাম সেখানে লাগানোর যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। বলা যায় যে একটা সাজ রব চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দৃষ্টি। ধন্যবাদ তারেক। শুনছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস আজ। 1985 সালের 15 অক্টোবর জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণ করা হয়েছে। সকালে উপাচার্যের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি ও শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, এই অক্টোবর ট্র্যাজেডি থেকে শিক্ষা নেওয়া উচিত। এ সময় তারা মহসিন হল, সূর্য সেন হল সহ বেশ কিছু হলের বেহাল অবকাঠামোর কথা তুলে ধরেন। শুধুমাত্র সরকারি টাকায় আমরা এই ধরনের বড় মাপের সংস্কার কাজ করতে পারবো না। ম্যাক্সিমাম যদ্দূর করা সম্ভব সেটি আমরা কোনো রকম বড় মাপের বাগাড়ম্বর দাবি কিচ্ছু করছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীল এখানে আছেন। আমি সবাইকে অনুরোধ করব, যে সমস্ত ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমাদের এখনই সময় এই ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। অনেক সময় ছাদ থেকে অনেক অংশ ভেঙে পড়েও যায়, বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে। শিক্ষার্থী আহত হয়েছে, এবছর এমন হয়েছে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের জায়গায় ভাববার জায়গা আছে। ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরের নতুন বাড়তি মাশুল কার্যকর হয়েছে। প্রায় 41% হারে নতুন মাশুল বাড়ানো হয়েছে। গত 14 সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গ্যাজেট প্রকাশ করা হয় এবং এই মাশুলের বড় অংশ আদায় করা হবে শিপিং লাইন থেকে। একাংশ পরিশোধ করবে আমদানিকারক ও রপ্তানিকারকেরা। 2023-24 অর্থ বছরে বন্দরের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করে দেখা যায় প্রতি একক কন্টেইনারে সব মাশুল মিলে খরচ বাড়বে 4,395 টাকা। আর ওই অর্থ বছরে ডলারের বিনিময় মূল্য ধরে দাঁড়ায় $39। তবে প্রতিটি বক্স কন্টেইনারে এই বন্দর মাশুলের বাড়তি খরচ দাঁড়ায় কম বেশি $60। মাশুল বাড়ানো নিয়ে সরকারের ভাষ্য, 1986 সালের পর বন্দরের মাশুল সেই অর্থে বাড়ানো হয়নি। প্রায় 40 বছর পরে আমাদের এই ট্যারিফটা বাড়ল। এটা ক্ষেত্র বিশেষে আমাদের যে কন্টেইনারের ক্ষেত্রে আমরা দেখেছি যে জাহাজের অংশ এবং কন্টেইনারের অংশ প্রায় 30 থেকে 40% মতো এর মধ্যে ভেরিয়েশন আছে। এই রকম একটা বেড়েছে। আবারও $32 বিলিয়ন ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, যা দিয়ে প্রায় 5.5 মাসের আমদানি দায় মেটানো সম্ভব। রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে রেকর্ড পরিমাণের রেমিটেন্স। এছাড়া রফতানি এবং বিদেশি ঋণেরও অবদান রয়েছে। এই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও আছে। বলছেন, রিজার্ভের অবস্থান ধরে রাখতে রেমিটেন্স এবং রফতানি অব্যাহত রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগও আনতে হবে। করোনার সময় হুন্ডির তৎপরতা কমাই বৈধ পথে বাড়ে প্রবাসী আয়, বাড়তে থাকে বৈদেশিক মুদ্রার মজুদও। 2021-এর আগস্টে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়ায় $48 বিলিয়ন। তবে বেশি দিন ধরে রাখা সম্ভব হয়নি রিজার্ভের এই ঊর্ধ্বগতি। বছর দুয়েকের মধ্যে তা নেমে আসে অর্ধেকে। তবে রাজনৈতিক পট পরিবর্তনে আবারও বাড়তে শুরু করে রিজার্ভের পরিমাণ। রেকর্ড পরিমাণ রেমিটেন্স, রপ্তানি আর বিদেশি ঋণে ভর করে আবারও $32 বিলিয়ন ঘরে রিজার্ভ। বিভিন্ন প্রক্রিয়ায় যখন আমরা গ্রহণ করেছি এবং একই সাথে যখন দেশের প্রতি কনফিডেন্স বেড়েছে, রেমিটাররা টাকা পাঠাচ্ছে, তারপর আমাদের কিছু এক্সপোর্ট আর্নিংস বেড়েছে, সব মিলিয়ে আমরা এখন রিজার্ভটা
উপরের দিকে যাচ্ছে। একটা অর্থনীতির জন্য 3 মাসের ইম্পোর্ট বিল পরিশোধ করার মতো যদি অর্থ থাকে, সেক্ষেত্রে এই অর্থনীতিকে সক্ষম একটা অর্থনীতি, অর্থাৎ রিজার্ভটা একটা শক্তিশালী পজিশনে আছে ধরা হয়। সেই বিবেচনায় আমরা এখন অনেক বেটার আছি। রিজার্ভের ঊর্ধ্বগতি স্বস্তিদায়ক হলেও এটি ধরে রাখার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। চলতি অর্থবছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি আগের মতো নাও হতে পারে। উল্টো আমদানি বাড়লে চাপ পড়বে রিজার্ভের উপর। এজন্য রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি বিদেশি ঋণের ব্যবহার এবং বিনিয়োগে জোর দেওয়ার পরামর্শ তাদের। চেষ্টা করতে হবে আমাদের রেমিটেন্স এবং আমাদের রপ্তানির এই যে প্রবণতা, এটাকে ইতিবাচক রাখা, ঋণের অবমুক্তিটা যাতে আমরা দ্রুত করতে পারি, এফডিআই এনে সেটাও যাতে রিজার্ভে একটা ইতিবাচক ভূমিকা রাখে। কারণ আগামীতে কিন্তু দুইটা চাপ বাড়বে, একটা হলো আমদানির চাপ, আর দ্বিতীয় যেটা সেটা হলো যে ঋণ পরিষেবার যে চাপ। দুটোকে সামাল দিতে গেলে আমাদের অন্য দিক থেকে যে আয়ের যে জায়গাগুলো, সেটা যদি দ্রুত হারে না বাড়ে তাহলে কিন্তু রিজার্ভের উপর একটা চাপ সৃষ্টি হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, আকু পেমেন্ট এবং বৈদেশিক ঋণের দায় পরিশোধে কিছুটা চাপ থাকলেও বড় ধরনের কোনো চ্যালেঞ্জ নেই। তাই আপাতত রিজার্ভের পতনের কোনো আশঙ্কা নেই। ইম্পোর্টের বিষয়টা আসলে বাংলাদেশ ব্যাংক সরাসরি ফান্ডিং করবে না, বাংলাদেশ ব্যাংক এর আগেও করেনি। গুটি কয়েক শুধুমাত্র সরকারের আমদানিগুলো করে থাকে, অথবা অর্থনীতির প্রয়োজনে যদি সার আমদানির দরকার হয় এগ্রিকালচার সেক্টরের জন্য, যেটা আমাদের সামনে দরকার হবে, সেগুলোর ক্ষেত্রে কিছু পেমেন্ট করে। বাকি যে ইম্পোর্টের বিষয় যেটা আসছে, ব্যাংকগুলো তারা ইন্টারব্যাংক মার্কেট থেকে এবং রেমিটার্সের অর্থ ব্যবহার করেই তারা সেটা পরিশোধ করতে পারবে। সুতরাং ইমিডিয়েট রানে এত অনেক বেশি আমাদের চ্যালেঞ্জ নেই। বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধির পাশাপাশি অর্থ পাচার রোধে সরকারের কঠোর অবস্থান ধরে রাখার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতির কোনো তোয়াক্কাই করছে না ইসরায়েল। এখনও হত্যাযজ্ঞ অব্যাহত। শর্ত ভেঙে 24 ঘন্টায় আইডিএফের গুলিতে আরও 9 ফিলিস্তিনির প্রাণ গেছে। প্রতিশ্রুতি ভেস্তে দিয়ে আবারও ত্রাণ প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে তেল আবিব। উপত্যকায় প্রয়োজনের তুলনায় অর্ধেক ত্রাণ ঢুকতে দেবে নেতানিয়াহু প্রশাসন। এমন অবস্থায় সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় প্রবেশের অপেক্ষায় প্রায় 2 লাখ মেট্রিক টন ত্রাণ। ক্রসিংয়ে দাঁড়িয়ে আনুমানিক 1,500 ট্রাক। কিন্তু ইসরায়েলি বিধিনিষেধে গাজায় ঢোকার অনুমতি পেয়েছে মাত্র 100 যেখানে দৈনিক গড়ে প্রয়োজন অন্তত 600 ট্রাক সহায়তা। মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দিতে দেরি হওয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরায়েল। আরোপ করে ত্রাণ সংক্রান্ত বিধিনিষেধ। প্রতিশ্রুতি দিয়েও রাফা ক্রসিং না খোলার সিদ্ধান্ত বহাল রাখার কথা জানায় তেল আবিব। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসার খবর মেলে। ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে বার্তাটি পেয়েছি। অবশ্যই দুপক্ষকে যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলার আহ্বান জানাচ্ছি। আশা করি খুব দ্রুতই জিম্মিদের মরদেহ হস্তান্তর করা হবে এবং যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। হামাসের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুললেও নিজেরাই যুদ্ধবিরতি উপেক্ষা করছে ইসরায়েল। 24 ঘন্টায় আইডিএফ সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও 9 ফিলিস্তিনি। অভিযোগ ছিল কথিত ইয়েলো লাইনের খুব কাছে এসে পড়েছিল তারা। হুমকি মনে করে গুলি চালিয়েছে সেনারা। গোলাবর্ষণ করেছে উত্তর গাজায়ও। যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্তানুযায়ী গাজার 53% এলাকার নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলি বাহিনীর কাছে। উপত্যকার নির্দিষ্ট কিছু লাইন ধরে অবস্থান করছে আইডিএফ সেনারা। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেও নিজ ভূমিতে আর ফেরা হয়নি অনেক ফিলিস্তিনির। বন্দিদশা থেকে ছাড়া পাওয়া 154 জনকে পাঠানো হচ্ছে তৃতীয় কোনো দেশে। নির্দিষ্ট করে না বললেও ধারণা করা হচ্ছে হতভাগ্য ফিলিস্তিনিদের আশ্রয় হতে পারে মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া ও তুরস্কে। বিদেশি স্বজনদের সাথে দেখা হবে সেই আশাও নেই বললেই চলে, কারণ ইসরায়েল নিয়ন্ত্রিত সীমানা পাড়ি দেওয়ার সুযোগ হবে না তাদের পরিবারের। যন্ত্রণাময় দীর্ঘ কারাবাসের পর পরিবারের কাছে ফিরেছে মানুষগুলো। মুক্তি পাওয়া এই ফিলিস্তিনিদের বরণে মানুষের ঢল নেমেছিল খান ইউনিস আর রামাল্লায়। প্রিয়জনকে কাছে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আবেগের আতিশয্য। কিন্তু সবার ভাগ্য সুপ্রসন্ন হয়নি। উৎকণ্ঠা আর দীর্ঘ প্রতীক্ষার পর অনেকেই শেষ মুহূর্তে জানতে পেরেছে প্রিয়জন ছাড়া পেলেও পাঠানো হবে নির্বাসনে। তাদেরই একজন ইফতিসাম।
ভাই মোহাম্মদ ইমরানের মুক্তির খবর পেয়ে বহু আকাঙ্ক্ষা নিয়ে ছুটে গিয়েছিলেন, কিন্তু প্রচণ্ডভাবে আশাহত হতে হয়েছে তাকে। বাস থেকে বের হওয়া প্রতিটি মানুষের দিকে তাকিয়েছিলাম, কিন্তু ওকে দেখলাম না। তারা বলল ভেতরে কেবল একজন বাকি আছেন যিনি অসুস্থ। ভেতরে ছুটে গেলাম, কিন্তু আমার ভাইকে পেলাম না। আরেক ফিলিস্তিনি বন্দী মুরাদ আবু রাবেরও নিজ ভূমে পা রাখার সৌভাগ্য হয়নি, ফেরা হয়নি পরিবারের কাছে। ইসরায়েলি হত্যার দায়ে 4টি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু রাবকে পাঠানো হয়েছে মিশরে। রামাল্লায় তার পরিবারের সদস্যদের বুক ভাঙা আর্তনাদ। ইসরায়েলি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী 154 ফিলিস্তিনিকে তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যারা কখনোই পা রাখতে পারবেন না নিজ ভূমিতে। কাকে কোথায় পাঠানো হবে নিশ্চিত নয়। এর আগে জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের অনেককে পাঠানো হয়েছিল তিউনিসিয়া, আলজেরিয়া ও তুরস্কে। নির্বাসনে পাঠানোর আরেকটি দুর্ভাগ্যজনক দিক হলো বিদেশে গিয়েও তাদের সাথে দেখা করতে পারবে না পরিবারের সদস্যরা, কারণ ফিলিস্তিনি সীমান্তের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। ইসরায়েলের এমন পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মীরা। বলা হচ্ছে ছোট কারাগার থেকে মুক্তি দিয়ে বড় কারাগারে পাঠানো হচ্ছে ফিলিস্তিনিদের। নিশ্চিতভাবেই নতুন দেশে তাদের স্বাভাবিক চলাচলে বিধিনিষেধ থাকবে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।